আজকের গল্প সুনন্দা ঘোষের লেখা অভিশপ্ত বিছানা। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং এইরকমই আরও গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প অভিশপ্ত বিছানা। ধারে কাছে বাড়িঘর নেই, উপরন্তু রাস্তার একপাশে রয়েছে শরীর হিম করা বিশাল কবর খোঁড়া বাঁশঝাড়, ফণিমনসার ঝোপ, মাথা ঝাঁকড়া করা সারা গাছ রয়েছে। এক কথায় ভূতেদের আইডিয়াল রাজত্ব। রাস্তার ডান দিকে বেশ কিছুটা পতিত জমি, ছোটখাটো ডোবা আর ঝোপ জঙ্গল। শোনা যায় এককালে এখানে শ্মশান ছিল, এখন শ্মশান চলে গেছে নদীর ধারে। কেন যে মরতে খোকনদারা গ্রামের শেষে মাঠের ধারে বাড়ি করেছিল কে জানে। হাঁটছি না তো ছুটছি, তবু 3 মিনিটের পথ যেন আর শেষ হয় না। চারিদিকে ব্যাঙ আর ঝিঝি পোকারা গানের জলসা বসিয়েছে, জোনাকিরা মিট মিট করছে, যেন সেই আরব্য রজনীর হাজার জোড়া চোখ আমাকে লক্ষ্য করছে। দূরে মাঝে মাঝে দু একটা কুকুর চিৎকার করে রাতের নিস্তব্ধতাকে বাড়িয়ে তুলেছে। এই মুহূর্তে যাদের কথা ভুলতে চেষ্টা করছি তারা আর কেউ নয়, সেই সব অশরীরী প্রেতাত্মার দল। এরকম ভৌতিক পরিবেশে যুক্তিতর্ক দিয়েও যাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। মনের অগোচরে রাম রাম জপতে জপতে খোকনদাদের বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছলাম। সদর দরজাটা হাট করে খোলা। বাঁদিকে বৈঠকখানায় ঘরের এক চিলতে আলো এসে পড়েছে, মোমবাতির মৃদু আলো। লোডশেডিং এর কবল থেকে মুক্তি নেই। সোজা খোকনদার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। দেখি আরাম কেদারায় বসে খোকনদা, পাশে আমারই কয়েকজন বন্ধু। খোকনদা উঠে বসে আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, কেমন আছিস? কবে এলি? পড়াশোনা কেমন চলছে? খোকনদার একসঙ্গে এতগুলো প্রশ্নের কোনোটারই উত্তর না দিয়ে উল্টে যে প্রশ্নটা এতক্ষণ নিঝুম অন্ধকারে মাথায় ঘুরঘুর করছিল, দুম করে সেই প্রশ্নটাই করে বসলাম। আচ্ছা খোকনদা, ভূত বলে সত্যিই কি কিছু আছে? বাপ্পা বলে উঠল। অবশ্যই আছে, আত্মা বলে একটা জিনিস আছে। বাবলু বলল, সব ভুয়ো। ভিতুরাই ভূত দেখে আর ভয় পায়। তাপস আবার ফিলোসফির ছাত্র, সব ব্যাপারই একটা গুরু গম্ভীর ভাব। গম্ভীর ভাবে কি যে বলে গেল বুঝলাম না। খেয়াল করলাম খোকনদা কিছু বলছেন না, এ তো তার স্বভাব বিরুদ্ধ। মুখের দিকে তাকিয়ে মনে হলো খোকনদার নিথর দেহটাই পড়ে আছে ইজি চেয়ারে। খোকনদাকে ডাকলাম, তাকালেন। জিজ্ঞাসা করলাম, কি এমন চিন্তা করছেন? খোকনদা সিগারেট ধরালেন, সোজা হয়ে বসে তারপর বললেন, তোরা বিশ্বাস করবি কিনা জানি না, আমরা সবাই নড়ে চড়ে বসলাম। সিগারেটটা ধরিয়ে টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন, বছর দশেক আগের কথা। আমি তখন সবে বিএসসি পাস করে একটা স্কুলে চাকরি নিয়েছি শীতলপুরে। শীতলপুর এখন যেমন জমজমাট তখন এতটা ছিল না। ঘন জঙ্গল, দূরে দূরে বসতি, মাঝে মাঝেই পথে বাঘ ভাল্লুক বেরোয়। সন্ধ্যের পরে রাস্তায় খুব একটা কেউ বেরোয় না। আমি থাকতাম স্কুল সংলগ্ন বোর্ডিং হাউসে। আমার সঙ্গে আরও কয়েকজন থাকতেন, তারা আমারই সমবয়সী। একজনের নাম অধীর আর অন্যজন সুমন্ত। তিনজন মিলে দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। সকালবেলায় উঠে প্রাতঃকৃত সেরে যে যার নিজের বিষয় নিয়ে একটু নাড়াচাড়া করতাম। সময় মতো উঠে স্নান খাওয়া সেরে তিনজনে স্কুল অভিমুখে রওনা দিতাম। আমাদের রান্না করে দিতেন বঙ্কিমদা। বঙ্কিম কিন্তু কিছুতেই সন্ধ্যের পর থাকতো না। 4টে সাড়ে 4টের মধ্যেই রান্না করে দিয়ে আমাদের খাবার গুছিয়ে রেখে ও চলে যেত। আমরাও বিকেলের দিকে একটু ঘুরতে বেরাতাম। সন্ধ্যায় ঘরে ফিরে হয় তাস নয় গল্পের বই নিয়ে বসতাম। তখন তাসের নেশায় পেয়েছিল আমাদের। সেদিন বাড়ি ফিরে গল্পের বই নিয়ে বসেছি, তখন রাত আর কত হবে
7টা কি 8টা। সুমন্ত ওর বেহালার করুণ সুর বাজাচ্ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার প্রচণ্ড শব্দ। আমরা তিনজনই একটু অবাক হয়ে ওর মুখের দিকে চাইলাম। সবার মুখে একই জিজ্ঞাসা। এখানে কারো সঙ্গে তেমন পরিচয় নেই। স্কুলের অন্যান্য মাস্টার মশাইরা ধারে কাছে কেউ থাকেন না, তাহলে এ সময় কেই বা আসতে পারে? আবার কড়া নাড়ার শব্দ। অধীর একটু দ্বিধাগ্রস্তভাবেই দরজাটা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন 6 ফুটের মতো লম্বা একজন ভদ্রলোক। গায়ের রং টকটকে ফর্সা, টিকালো নাক, চোখে মুখে বুদ্ধির ছাপ। স্যুট কোট ঢাকা ভদ্রলোককে খাঁটি ইউরোপিয়ান বলে চিনতে ভুল হয় না। আমাদের অবাক করে দিয়ে তিনি বিশুদ্ধ বাংলা ভাষায় বিনীতভাবে বললেন, অসময়ে আপনাদের বিরক্ত করলাম বলে আমি দুঃখিত। আমি এখানে নতুন এসেছি, জিওলজিক্যাল সার্ভের অফিসার। আমি হিরণময় সান্যাল। এতক্ষণের বিস্ময়ের ঘোরটাই মুহূর্তে কেটে গেল। বললাম, তা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না। ভদ্রলোক বেশ আলাপি, কলকাতার বাসিন্দা। এই বিজন শীতলপুরে সময় আর কাটছে না। বিশেষ করে রাতটা একেবারেই অসহ্য, তাই এই যেচে আলাপ করতে আসা। মিষ্টভাষী হিরণময় বাবুর সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে এতটুকু সময় লাগলো না। তাস নিয়ে বসলাম। এতদিন তিনজনে খেলতাম, বিশেষ জমতো না। আজ নতুন পার্টনার পেয়ে চুটিয়ে তাস খেলতে লাগলাম। প্রায় 10:30টায় আমাদের তাসের আসর ভাঙল। হিরণময় বাবুকে বললাম রাতটা কাটিয়ে যাওয়ার জন্য। উনি থাকলেন না। জানালেন মেসের সঙ্গীদের কিছু বলে আসেননি। যাবার সময় বলে গেলেন, দেখুন, আজ তো এলাম আপনাদের এখানে, এবারে কিন্তু আপনাদের যেতে হবে আমাদের ওখানে। তবে একটা শর্ত আছে, একজন করে। এই অদ্ভুত শর্তের কথা শুনে আমরা সবাই একটু অবাক হলাম। অধীর জিজ্ঞাসা করল, শর্ত কেন? হিরণময় বাবু বললে, আপনাদের মতো আমরাও তিনজন, আরো একজন পার্টনারের দরকার, তাহলেই ব্রিজটা জমবে। তাই তিনজনের প্রত্যেককেই এক রাতের জন্য নিমন্ত্রণ করছি। আশা করি আপত্তি নেই। সবাই সাগ্রহে সম্মতি জানালাম। সেই মতো প্রথম দিন গেল অধীর, তারপরের দিন সুমন্ত, এবার আমার পালা। কিন্তু একটা ব্যাপার আমাকে ভাবিয়ে তুলল। প্রথম দিন অধীর ফিরে আসার পর দেখলাম তার চুল উস্কো খুস্কো, চোখ জবা ফুলের মতো লাল। সারাদিন কেমন আনমনা, স্কুলে গেল না। সুমন্তরও একই অবস্থা। ওরা দুজনে সারাদিন কী সব বলা বলি করে। আমাকে দেখলে চুপ হয়ে যায়, জিজ্ঞাসা করলে অন্য কথা বলে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমার মনের মধ্যে একটা সন্দেহ, একটা রহস্য যেন দানা বাঁধতে থাকে। জনবিরল শীতলপুরে 7টায় নেমে এসেছে গভীর রাত্রের নিস্তব্ধতা। প্রতি পদের চাঁদ সবার অলক্ষ্যে কখন এক ফাঁকে একটুখানি উঁকি দিয়ে কেটে পড়েছে। দূর আকাশের লক্ষ কোটি তারার মিটিমিটি আলোর এতটুকু ক্ষমতাও নেই যে আজকের এই ভয়াবহ অন্ধকারের নিকষ কালো রূপটাকে একটু ফ্যাকাশে করে। ঠান্ডাটাও পড়ছে জাঁকিয়ে। উত্তরে ঠান্ডা হাওয়ায় হাড় পর্যন্ত কাঁপছে। আমাদের হোস্টেল থেকে নীলকুঠি মিনিট 10-12 পথ। 7:45 নাগাদ পৌঁছে গেলাম। বাড়িটা দোতলা, প্রচুর ঘর, সবকটা দরজাতেই তালা লাগানো। একটাই মাত্র ঘর খোলা, এরা ব্যবহার করার জন্য খুলেছেন। ঘরটা বিরাট। হল ঘরের মধ্যে পরপর 10টা লোহার খাট পাতা আছে। প্রত্যেকটি খাটের পায়ের কাছে একটা কাচের দরজা এবং মাথার কাছে একটা জানালা। আমরা খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিয়ে তাস নিয়ে বসলাম। 10টা বাজে। উঠি করছি, কিন্তু উঠতে পারছি না। খেলাটা জমে উঠেছে। খেলা শেষ হতে প্রায় 11টা বেজে গেল। এত রাত্রে ওরা আমাকে কিছুতেই হোস্টেলে ফিরতে দিলেন না। একটা খাটে দেখলাম আমার শোবার ব্যবস্থা করা আছে। বিছানাটা বেশ নরম আরামদায়ক। শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম। রাত কত হবে জানি না, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চোখটা গেল কাচের দরজার দিকে।
দরজায় মনে হলো একটা উজ্জ্বল সাদা বিন্দু। কিন্তু কি আশ্চর্য, বিন্দুটা ক্রমশ বড় হতে লাগলো। বড় হতে হতে শেষ পর্যন্ত সাদা গাউন পরা একটি মেয়ের মূর্তি হয়ে গেল। রোগা লম্বা দুটো হাত বাড়িয়ে দিল ঘরের দিকে। দরজার ছিটকিনিটা খুলে গেল। ঠান্ডা এক ঝলক হাওয়া ঘরের মধ্যে ঢুকলো। ঠান্ডায় আমার শরীর জমে পাথর হয়ে যাওয়ার জোগাড়। প্রতিপদের রাত্রি, আকাশে চাঁদ থাকবার কথা নয়, অথচ অতি কষ্টে দেখতে পেলাম কুটি বাড়ির সামনে মাঠটা যেন জ্যোৎস্নায় ধুয়ে গেছে। মূর্তিটা আস্তে আস্তে এগিয়ে আসছে। ভয় তখন আমার আর নড়বার শক্তি নেই, হাত পা অবশ হয়ে আসছে। প্রাণপণে একটা চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। তখন আর চেতনা হারায়নি। দেখলাম মূর্তিটা আর মাত্র হাত তিনেক দূরে। দু চোখে ফুটে উঠেছে দারুণ জিঘাংসা। ঠোঁটের কোণে লেগে রয়েছে কি বীভৎস কুটিল হাসি। উদ্যত বাহু দুটো আমার গলার দিকে এগিয়ে আসছে। মনে হলো এই মুহূর্তেই আমাকে গলা টিপে হত্যা করবে। আমি আর বাঁচব না, এ কথা মনে হতেই আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে প্রচণ্ড চিৎকার করে পাশের মেঝেতে ছিটকে পড়লাম। তারপর আর কিছু জানি না। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে দেখলাম মাথার কাছে অধীর, সুমন্ত ও হিরণময়বাবু চায়ের কাপটা এগিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলেন, কি দেখলেন মাস্টার মশাই? আমি রাত্রে যা যা দেখেছি বললাম। উনি বললেন, আমরাও ঠিক একই জিনিসই দেখেছি, এমনকি আপনার বন্ধুরাও। আমি বন্ধুদের দিকে একটু অবাক দৃষ্টিতে তাকালাম। মনে হলো ব্যাপারটা আমার কাছে গোপন করে যাওয়ায় ওরা একটু লজ্জা পেয়েছে। হিরণময়বাবু বললেন, আমরা প্রথম যখন এই বাড়িতে উঠি তখনই স্থানীয় লোকেরা আমাদের সাবধান করে দিয়েছিল, কিন্তু আমরা শহুরে শিক্ষিত লোক, এসব মানবো কেন? কিন্তু একের পর এক যখন রোজই একই দৃশ্য দেখলাম, তখন ভাবলাম আমরা বোধহয় প্রভাবিত হয়েছি। তা সত্যতা যাচাই করতেই আপনাদের ডাকলাম, ফল হলো একই। আমি জিজ্ঞেস করলাম, একটা নির্দিষ্ট খাটের উপর প্রতি রাত্রে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটবার কারণ কি? তাতে হিরণময়বাবু বললেন, গ্রামবাসীদের কাছে শুনেছি অনেকদিন আগে যখন নীলকর সাহেবরা ছিলেন, তখন এই নীলকুঠির মালিক কোনো কারণে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। এই বিছানাটিতে নীলকর সাহেবকেও কিছুদিন পরে মৃত অবস্থায় দেখা যায়। তার গলায় পাওয়া যায় আঙুলের ছাপ, মুখেও ছিল আতঙ্কের সুস্পষ্ট ছাপ। নীলকর সাহেবের ছেলে পেলে ছিল না, তাই তার ভাইপো এই নীলকুঠিরের মালিক হয়ে বিলেত থেকে এসে এখানে বসবাস ও ব্যবসা করতে লাগলো। বছর ঘুরতে না ঘুরতেই তাকেও এই অভিশপ্ত বিছানায় তার জ্যাঠার মতো একইভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। লোকের বিশ্বাস মৃত মেমের আত্মাই এই ঘটনা ঘটায়। খোকনদা এই পর্যন্ত বলে থামলেন। ঘরটা নিস্তব্ধ। মোমবাতির শিখাটা একবার এপাশ ওপাশ করছে। আমরা সবাই চুপ করে আছি। হয়তো সবাই আমার মতোই ভাবছে। ইতিমধ্যে ঘরের টিউবলাইটটা হঠাৎই দুবার স্পার্ক করে জ্বলে উঠল। আমরা বাড়ির দিকে পা বাড়ালাম। কবরখানার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো বিজ্ঞানের ছাত্র অসীম আমার হাতটা যেন একটু জোরে চেপে ধরেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ 27শে ডিসেম্বর রাতেও আসছে এরকমই একটি নতুন ভয়ের গল্প।